আমার কথা শুনতে পাচ্ছ? এই কথা শোনা যাচ্ছে রে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, আমরা রেনাল সিস্টেমের আজকে তোমরা যে জিনিসটার জন্য বলছো আমাকে, যে রেনাল সিস্টেমের একদম প্রথমে যে ক্লাসটা আমরা নেই সেটা হচ্ছে হাউ টু ইনভেস্টিগেট রেনাল সিস্টেম। আমি দেখতে চাই যে আমার কিডনির জিনিসটা, কিডনির টোটাল ফাংশনটা অথবা কিডনির অ্যানাটমি এবং ফিজিওলজি এটা ঠিক আছে কিনা, এইটার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব, এটা ছিল আমাদের একদম প্রথম ক্লাস। দেখো, আমরা রেনাল সিস্টেমটাকে দেখার জন্য আমাদের মূলত হচ্ছে দুটো ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য ইউরিন। আমার ইউরিন এক্সামিনেশন আমাকে বেসিক্যালি আইডিয়া দেয় রেনাল অ্যানাটমির বিভিন্ন প্রবলেমের জন্য। বেসিক্যালি ইউরিন এক্সামিনেশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ দ্য সাইট অফ ইনজুরি ইন রেনাল সিস্টেম। এরপর হচ্ছে রেনাল ফাংশন, অর্থাৎ এর কিডনি যে কয়েকটা ফাংশন আছে, তার এক্সক্রিটরি ফাংশন, তার হরমোনাল ফাংশন, তার অটোক্রাইন ফাংশন, এই জিনিসগুলোর জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। রেনাল আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, রেডিও নিউক্লিয়ার স্টাডি আমরা কিছু করি। আমরা একটা একটা করে যাব। এর মধ্যে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এক্সামিনেশন অফ ইউরিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটুকু তোমরা আগে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, এক্সামিনেশন অফ ইউরিনে আমরা এই কথাগুলো একদম ছোটবেলা থেকে বলতেছি, আমাদের প্যাথোলজি থেকে বলতেছি, বা তারও আগে ফিজিওলজিতেও বলছি যে ইউরিনের এক্সামিনেশনের পার্ট বলতে তার ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এখানে ভিতরে এসে আমরা যখন ক্লিনিক্যাল সাইডে ঢুকবো তখন আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে ডিপ স্টিক। ডিপ স্টিক এক্সামিনেশনটার ইম্পর্টেন্সটা কি, যে ডিপ স্টিক হচ্ছে একটা কৌটার ভিতরে কতগুলো স্টিক থাকে, যেই স্টিক গুলো আমরা ইউরিনে ডিপ করালে ওই স্টিকের গায়ে থাকা কিছু কিছু কালার চেঞ্জ হয়, এবং সেই কালারটা আমরা আগে থেকে একটা কালার কোড দেওয়া থাকে যেটার সাথে আমরা ম্যাচ করি। মনে করো ওখানে একটা ঘর আছে অ্যালবুমিনের জন্য, সে আমি স্টিকটা ডিপ করলাম, ডিপ করার পরে দেখা গেল অ্যালবুমিনের ওই ঘরটা লাল হয়ে গেল। এখন কৌটার গায়ে তুমি দেখবা যে দেয়া আছে যে অ্যালবুমিনের ঘরটা সবুজ হলে 1+, এটা যদি একটু লালের মতো হয় তাহলে 2+, একদম ব্রিক রেড হয় 3+, একদম ডার্ক হয়ে যায় 4+। তাহলে ওই কালারটা আমি কৌটার গায়ে ওই কালারের সাথে যখন ম্যাচ করব আমি বুঝতে পারবো যে এই ইউরিনের প্রোটিনের পরিমাণটা কতটুকু।
দিস ডিপ স্টিক টেস্ট আসলে এটা একটা বাইপাস, একটা শর্ট হ্যান্ড, যে আমি সহজেই কিছু জিনিস সম্পর্কে ধারণা করতে চাই। ডিপ স্টিকের ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা একেবারে ওয়ার্ডে বসে তুমি তৎক্ষণাৎ করতে পারতেছো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটার ভিতরে এমন কিছু জিনিস থাকে যেটা দিয়ে তুমি তোমার ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোস্কোপিক ফাইন্ডিংটাকে আরো বেশি কনফার্ম করতে পারো। আচ্ছা, আমরা জানি যে ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে আমরা কালার দেখি। কালারের ভিতরে যে জিনিসগুলো তোমরা এই জিনিসগুলো অনেকদিন ধরে পড়ে আসছো, ক্লাউডি ইউরিন মিন্স bacteria or leukocyte or both, pink to brown, black, RBC, hemoglobin or myoglobin, white, একেবারে white urine যদি হয়, this is chyluria. This live in the urine. আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনা যাচ্ছে। যদি কাইল থাকে, লিঙ্ক থাকে, this is chyluria। এবং মজার ব্যাপার হচ্ছে কাইলুরিয়ার পেশেন্ট গুলো একমাত্র ডায়াগনস্টিক টেস্ট যেটা তোমাকে ডেফিনিট করতে পারবে সেটা হচ্ছে তুমি ইউরিনটা দেখা। সো যদি তোমরা আজকে সুযোগ পাও, অবশ্যই তোমাদের মোবাইলে গিয়ে নেটের থেকে কাইলুরিয়ার ইউরিনের ইমেজটা দেখে নিবে। ইটস এ ভেরি স্পেসিফিক ইমেজ, যেটা তুমি দেখলেই চিনবা, না দেখলে তুমি জীবনেও চিনবা না। জি স্যার, ওয়ার্ড থেকে ছবি তোলা আছে স্যার মোবাইল একটা কাইলুরিয়ার। ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে নরমাল ইউরিন কালার টার্নস টু পিঙ্ক অর রেড, देयर আর সাম কন্ডিশনস, এগুলো তোমাদের মনে রাখার দরকার নাই। ফাউল স্মেলিং ইউরিন, এটা নিয়ে অনেকটা আছে যে অনেক সময় আমরা বলি যে ইউরিনের স্মেল তো একটু ফাউল হবে। নো, রোগী যদি তোমাকে বলে যে আমার প্রস্রাবে খুব দুর্গন্ধ হচ্ছে, ইট ইজ অলমোস্ট অলওয়েজ ইম্পর্টেন্ট। ফাউল স্মেলিং ইউরিনকে কখনোই ওভাররুল করা যাবে না। রোগী যদি বলে যে আমার প্রস্রাবের গন্ধটা আমার কাছে খারাপ লাগতেছে, তার মানে হচ্ছে ইট ইজ ফাউল স্মেলিং, প্রবাবলি ইউটিআই। সুইটি স্মেল হয় হচ্ছে কিটোনস থাকলে, অ্যাস্ট্রোঅ্যাসিড থাকলে এটা সুইটি স্মেল হয়। কেমিক্যালের মধ্যে আমরা দেখি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে একটা দ্রবণ পানির তুলনায় কতটা ভারী। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে তোমাদেরকে যখন আমরা একেআই পড়াইছি, আমরা বলছি যে এট দ্য ইনিশিয়াল স্টেজ অফ একেআই, যখন কোনো কারণে আমার হাইপোপারফিউশন হতে থাকে, হাইপোপারফিউশন হয়ে আমার কিডনিটা ভিতরে ব্লাড সাপ্লাই কম যায়, তখন আমার কিডনি বুঝতে পারে যে আমার রক্তের ভলিউম কমে গেছে, এবং তখন সে ইউরিন দিয়ে পানি বের করে দিতে চায় না। সে কি চায়? সে কনসেন্ট্রেট করতে চায়, অর্থাৎ সে ইউরিন থেকে সমস্ত পানি এবং লবণ টেনে নিয়ে রক্তে সাপ্লাই দিতে চায় যাতে রক্তের ভলিউমটা বাড়ে। যে কোনো একেআই এর শুরুর ঘটনাটাই হচ্ছে যে there is hypoperfusion. It's the most common cause. 85% of AKI is due to hypoperfusion in any form. It may be due to dehydration, it may be due to blood loss, it may be due to vasodilatation, due to sepsis. Whatever it is, there is hypoperfusion of kidney. এবং যখনই কিডনিতে হাইপোপারফিউশন হয়, অ্যাপারেন্ট আর্টারি দিয়ে রক্ত কম আসে, কিডনির একটা স্বাভাবিক রেসপন্স হচ্ছে এটা রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমে ফ্লুইড রিটেনশন করতে চায়। ফ্লুইড রিটেনশন করে তার যে হাইপোপারফিউশন হচ্ছে এটাকে ঠিক করতে চায়। তখন ইউরিনটা হবে ঘন, ইটস আ গুড কোয়ালিটি ইউরিন। এই জন্য আমরা বলি যে প্রি-রেনাল ফেলিউর, যখন রেনাল ফেলিউর ইজ নট established in the pre-renal failure, the urine is high quality urine because the kidney is performing well. It's a high quality urine, এবং এই ইউরিনের কনসেন্ট্রেশনটা হবে বেশি। আর যখন আমার হাইপোপারফিউশনের কারণে রেনাল হয়ে যাবে, আমার টিউবুলস উইল নট ওয়ার্ক এনিমোর, টিউবুলস গুলো নন ফাংশনিং হয়ে যাবে, তখন ইউরিনটা হবে ব্যাড কোয়ালিটি ইউরিন, অর্থাৎ ইউরিনকে সে আর কনসেন্ট্রেট করতে পারবে না। সুতরাং আমার একটা একেআই রোগী যখন আমার কাছে আসে, আমরা দেখার চেষ্টা করি, একটা মিনিট সরি জাকির, আমি একটু ক্লাস নিচ্ছি, জরুরি কিছু। আচ্ছা, আমি রাত্রে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমরা বলি যে ইটস হাই কোয়ালিটি ইউরিন এবং লো কোয়ালিটি ইউরিনের পার্থক্যটা করা আমাদের জন্য জরুরি। কেন জরুরি? কারণ আমি যখন হাই কোয়ালিটি ইউরিন পাচ্ছি, তখন আমরা জানি যে আমি যদি বাইরে থেকে একটু ফ্লুইড দিয়ে পারফিউশনটা ঠিক করে দেই, তাহলে তার কিডনিটা আর এস্টাবলিশড রেনাল ফেলিউরে যাবে না, তার একেআইটা এস্টাবলিশড হয়ে
যাবে না। আর আমি যদি জানি যে তার ইউরিনটা অলরেডি ডাইলুট, আমার রিসাসিটেশন করি না কেন, একটা নির্দিষ্ট আগে এই কিডনিটা ইমপ্রুভ করবে না। দেয়ার ইজ নো পয়েন্ট অফ হাই ইনফিউশন, তাকে অনেক বেশি ইনফিউশন, অনেক লার্জ অ্যামাউন্ট অফ ইনফিউশন দিয়ে আমি কোনো বেনিফিট পাবো না। এই স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা কনসেন্ট্রেটেড স্পেসিফিক গ্র্যাভিটি কম হওয়া মানে ইউরিন ইজ ডাইলুট। অসমোলারিটি, এটা আমরা ওই হাইপোনাট্রেমিয়া, হাইপারনাট্রেমিয়া, পলিইউরিয়া এগুলোর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। পিএইচ ইটস ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এগুলোর ক্ষেত্রে ডায়াগনোসিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এগুলোর কোনোটাই তোমাদের মনে রাখার জন্য খুব জরুরি না। যেটা তোমাদের জন্য জরুরি সেটা প্লাস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের ডাব্লিউবিসি, আরবিসি, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এই কয়েকটা জিনিস আমরা দেখতে পারি। এটা তোমাদের আসলে আমি ডিপিস্ট্রিক্টটায় আছে, ডিপিস্ট্রিক্টটা পড়াইনি। ডিপিস্ট্রিক্টে আমরা আসলে কি কি দেখি? ডিপিস্ট্রিক্টে আমরা দেখি হচ্ছে যে কয়েকটা জিনিস আমরা কনফার্ম করি কমনলি। একটা হচ্ছে প্রোটিন আমরা কনফার্ম করি। প্রোটিনটা যদি ডিপিস্ট্রিক্টে 1+ আসে, ট্রেস আসে, 2+ আসে, 3+ আসে, 4+ আসে, এটা একটা সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট। সেমি কোয়ান্টিটেটিভ বলার অর্থ হচ্ছে প্রোটিন আছে কিনা সেটা আমরা দেখতে পারি এবং কতটুকু আছে এটা সম্পর্কে ধারণা করতে পারি। এটা যদি এক্সাক্ট ধারণা করতে পারতাম তাহলে আমরা এটাকে কোয়ান্টিটেটিভ বলতাম। এক্সাক্ট ধারণা আসলে আমরা করতে পারি না। আমরা আমরা প্রথম ডিসিশন নিতে পারি প্রোটিন আছে কিনা, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে কতটুকু আছে আমরা ধারণা করতে পারি। মনে করো এটা যখন আমরা আমাদের ডিপিস্ট্রিক্ট আসে নাই তখন আমরা কিভাবে করতাম? আমরা যে বলি বেক্সা ইউরিন, তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম যে আমরা টেস্ট টিউব ভিতরে ইউরিন নিয়ে আমরা টেস্ট টিউবটাকে এরকম কাট করি। আমরা কাট করে আমরা উপরে 1/3 এর মধ্যে আগুন দিয়ে জাল দিই। জাল দিলে কি হয়, আমাদের এটা খোলা হয়। খোলা হওয়ার পরে আমরা এতে গ্লাইসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দেই। গ্লাইসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দেই এই কারণে এটা দুটো জিনিস খোলা করে, একটা ফসফেট আর একটা হচ্ছে প্রোটিন। যদি ফসফেট হয় এটা নিচে পড়ে যাবে আর প্রোটিন পড়বে না। এই প্রোটিনটাকে আমরা কি করি, আমরা এটার অ্যামাউন্টটা ওই সেমি কোয়ান্টিটেটিভ আমরা টেস্ট টিউবে করতে পারি। কিভাবে করি, আমরা এটার পিছনে একটা কাগজ ধরি। কাগজ ধরে যদি দেখা যায় যে আমার লেখাগুলো পড়া যাচ্ছে তাহলে এটা ট্রেস। যদি দেখা যায় লেখা আছে কিন্তু পড়া যাচ্ছে না, এটা 1+। 2+ হচ্ছে যে লেখা আছে এটাই আমার পরিষ্কার বোঝা যাচ্ছে না, যে ওটা যে লেখা এটাই বোঝা যাচ্ছে না, 2+। 3+ হচ্ছে যে পিছনে কোন রিটেন জিনিস আছে এটাই বোঝা যাচ্ছে না। আর 4+ হচ্ছে পিছনে কাগজই দেখা যাচ্ছে না। এগুলো আগে এক সময় আমরা ব্যবহার করতাম, ইটস নট নেসেসারি এনিমোর। এখন আমরা ডিপিস্ট্রিক্টে যেটা করব ডাইরেক্ট 1+, 2+ চলে আসে। দেখো একটা এখানে আমি হিসাব দিছি, সে একটা পেশেন্টের ডিপিস্ট্রিক্ট করে তুমি দেখলা যে 2+। এখন 2+ মানেটা 2+ মানে হচ্ছে তার 100 to 300 মিলিগ্রাম পার ডেসিলিটার ইউরিনের প্রোটিনের পরিমাণ। তাহলে এই পেশেন্টটা যদি ধরো সে প্রতিদিন 1500 ml প্রস্রাব করে, 1500 ml টোটাল ইউরিন আউটপুট, তাহলে এটা থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে তার ইউটিপিটা কতটুকু। যদি 100-তে থাকে 100, তাহলে 1000-এ থাকে 1000 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম প্রোটিন, তাহলে 1500-এ থাকে 1.5 গ্রাম প্রোটিন। তাহলে আমরা একটা ধারণা করে ফেললাম যে একটা পেশেন্টের 2+ মানি হচ্ছে তার ইউটিপি অলমোস্ট তার 1.5 গ্রাম থেকে শুরু করে প্রায় 3-3.5 গ্রামের মতো হবে। এই যে একটা সেমি কোয়ান্টিটেটিভ ধারণা করা, এইটার জন্য আমরা ডিপিস্ট্রিক্টটা ব্যবহার করি। আরেকটা কি করা হয় যে তার ইউরিনে ডাব্লিউবিসি, আরবিসি, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এগুলো আছে কিনা এটার জন্য আমরা অ্যাসেস করি। তবে একটা কথা মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট। এটা কনফার্ম করার জন্য অবশ্যই I have to go for microscopy. ব্লাড গ্লুকোজ করা হয় ডিপিস্ট্রিক্টে। আর কি করা হয়, কিটোনস করা হয়। আমরা জানি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কিটোন পাওয়া যায়। কিটোন বলতে আমরা তোমাদেরকে কিছুদিন আগে বললাম যে কিটোন মানে 3টা জিনিস, একটা হচ্ছে অ্যাস্টোঅ্যাস্টোন, একটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখন এর মধ্যে অ্যাস্টোঅ্যাস্টোনটা হচ্ছে আমার বেসিক্যালি পজিটিভ হয় ইন ইউরিনে, আর বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড পজিটিভ হয় ব্লাডে। যদিও আমরা ইউরিনারি কিটোনের উপরই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়াগনোসিস করি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে দিস ইজ নট রাইট। আমাদের দেশে অধিকাংশ জায়গায়
ব্লাডে বিটা হাইড্রক্সি বিটারিক অ্যাসিডের পরিমাণ মাপা যায় না বলে আমরা এই কাজটা করি, কিন্তু এটা উচিত না, আসলে ব্লাডেই মাপা উচিত। লাস্ট দুটো জিনিস, এটা এখনো আমাদের দেশে খুব কম ব্যবহার হয়, কিন্তু দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের প্র্যাকটিক্যালি তোমরা যখন ডাক্তারি করবা, দিস উইল বিকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ নাইট্রাইট অ্যান্ড লিউকোসাইড স্টেরেজ। দিস নাইট্রাইট অ্যান্ড লিউকোসাইড স্টেরেজ, এই দুটো জিনিস is used for diagnosis of presence of UTI. ইউরিনে পাসের অনেক কিছুতে থাকতে পারে, আমরা একটু পরে স্টেরাইল পায়োরিয়া নিয়ে তোমাদেরকে বলবো। পাসের অনেক লম্বা জিনিসে থাকতে পারে। একটা জিনিসের ইউটিআই যেমন পাসে থাকতে পারে, একটা পেশেন্টের ডায়াবেটিস থাকলে পাসেল থাকতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থাকতে পারে, একেআই হলে পাসেল আসতে পারে, সিকেডি হলে পাসেল আসতে পারে। There are many causes, but when I will treat the patient as a case of UTI, because যদি দেখা যায় তার নাইট্রাইট এবং লিউকোসাইড স্টেজ। হোয়াট ইজ নাইট্রাইট? নাইট্রাইট হচ্ছে এই পরীক্ষাটার মাধ্যমে দেখা যায় whether this urine has got an enzyme to reduce nitrite to nitrate. এই এনজাইমটা প্রডিউস করে কিছু অর্গানিজম which are known to cause UTI. এই এনজাইমটা থাকার মানে হচ্ছে প্রবাবলি এই ইউরিনে সেই সব অর্গানিজম আছে যারা নাইট্রেট থেকে নাইট্রেট করতে পারে, নাইট্রাইট থেকে নাইট্রেট করতে পারে। আর লিউকোসাইড স্প্রেজ ইজ দ্য অ্যাসেসমেন্ট অফ প্রেজেন্স অফ লিউকোসাইড। এবং এই দুটো জিনিস যদি নেগেটিভ হয়, দেখো লাস্ট লাইনটা আমি লিখেছি যে নাইট্রাইট এন্ড লিউকোসাইড স্প্রেজ ইন কম্বিনেশন হ্যাজ গট এ ভেরি হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তোমার পেশেন্টের পাসেল তুমি পাচ্ছ, কিন্তু তুমি দেখতেছো যে তার নাইট্রাইট এবং লিউকোসাইড স্টেরেজ দুটোই নেগেটিভ। ইট ইজ ভেরি আনলাইকলি দ্য পেশেন্ট উইল হ্যাভ ইউটিআই। ইট ইজ ভেরি আনলাইকলি। এবং এই পরীক্ষাটা আমরা এখনো আমাদের দেশে কম ব্যবহার করি, বিদেশে ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। এটা আস্তে আস্তে প্রচলন, যদিও এর সমস্ত জিনিস আমাদের প্রতিটা ওয়ার্ডেই এই স্ট্রিপ আছে, আমরা ইচ্ছা করলে এই পরীক্ষাটা করতে পারি। ইট ইজ নট কমনলি প্র্যাকটিস, কিন্তু এটা একসময় হয়ে যাবে। নাও microscopic examination. Before going into microscopic examination, তোমাদের কয়েকটা জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা যে ইউরিনটা দেখি এটা দুই ভাবে দেখা যায়। একটা, এটাকে সেন্ট্রিফিউজ করে, আরেকটা সেন্ট্রিফিউজ ছাড়া। সেন্ট্রিফিউজ ছাড়া হলে তার ভ্যালুগুলো একরকম, সেন্ট্রিফিউজ করে হলে তার ভ্যালুগুলো আরেক রকম। যদি সেন্ট্রিফিউজ, যেমন ধরো পেশেন্টের নিউট্রোফিল তুমি দেখতে চাচ্ছ ডাব্লিউবিসি কেমন আছে, আমরা জানি যে পাস সেল আমাদের কমনলি আমরা ব্যবহার করি যে পাস সেল, ইট শুড বি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি এর মধ্যে এটা নিউট্রোফিল হতে পারে, লিম্ফোসাইট হতে পারে, ইওসিনোফিল হতে পারে। পাস সেল কথাটা হচ্ছে ইটস পাইউরিয়া কথাটা মোর ইম্পর্টেন্ট, পাস সেল হচ্ছে ইটস ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি যদি মোর দেন 10 ইন এ স্পান ইউরিন, অর্থাৎ তোমাদের ল্যাবগুলোতে নরমালি যে ইউরিনটা করা হয় ইট ইজ ইউজুয়ালি স্পান, সেন্ট্রিফিউজ করে তারপরে পরীক্ষা করা হয়। যদি সেন্ট্রিফিউজ করে করা হয় ইট শুড বি মোর দেন 10। আর যদি সেন্ট্রিফিউজ ছাড়া পরীক্ষা করা হয় ইট শুড বি মোর দেন 5 ইজ সাফিসিয়েন্ট ফর অ্যাসেসমেন্ট অফ ইউটিআই। অর্থাৎ তুমি যদি পেশেন্টের ইউটিআই মনে করতে যাও, পেশেন্টের নিউট্রোফিল আছে বলে তুমি মনে করতে চাও, যদি পেশেন্টের স্পান ইউরিন হয় ইট শুড বি মোর দেন 10, আনস্পান ইউরিন হলে ইট মে বি মোর দেন 5 ইজ ইম্পর্টেন্ট। সমস্যাটা হচ্ছে আমাদের প্রচলিত ধারণা হচ্ছে 5টার বেশি হলেই এটা প্রবাবলি মোর নিউট্রোফিল ইন দ্য ইউরিন। ইটস নট রাইট, কারণ আমরা যে ইউরিন গুলো পরীক্ষা করি সেই পরীক্ষাগুলোতে ইট ইজ অলওয়েজ স্পান ইউরিন, এবং সেখানে 10টা পর্যন্ত একেবারে নিশ্চিন্তে তোমরা ইগনোর করতে পারো, একদম নিশ্চিন্তে তোমরা ইগনোর করতে পারো। স্টেরাইল পায়োরিয়া পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেরাইল পায়োরিয়া মানে হচ্ছে that neutrophil is there. There is every evidence that there is neutrophil in the urine, but culture is negative. Culture is negative. এটা কিসে কিসে হতে পারে? It's a long list. There are some infections. Infection আছে, কিন্তু শুধু নিউট্রোফিল আছে, পাস সেল আছে, কিন্তু there is no culture positive organism. Why? Partially treated UTI. তুমি UTI ট্রিটমেন্ট শুরু করেছো, নিউট্রোফিল পাচ্ছ, কিন্তু তুমি কালচার পাচ্ছ না। fastidious organism like mycoplasma, chlamydia, uroplasma urolithica, এগুলোতে এটা গ্রোথ আসে না। অর্গানিজম যদি অনেক কম হয়, very low amount of organism, এটা হতে পারে। টিউবারকুলোসিস,
prostatitis. These are the common cause যেখানে ইনফেকশন আছে বাট কালচার উইল বি নেগেটিভ। নেক্সট হচ্ছে there is neutrophil but there is no infection, আদৌ কোনো ইনফেকশন লাইক স্টোন, টিউমার, ডায়াবেটিস mellitus. আর glomerulonephritis and tubulointerstitial nephritis, these are the two একেবারে কিডনি নিজস্ব রোগ যেখানে পাসেল আসতে পারে বাট দেয়ার ইজ নো ইনফেকশন। সো এই পড়ানোটার মূল উদ্দেশ্য হচ্ছে এই কজগুলো মুখস্থ তো করবাই, কিছু কিছু মুখস্থ রাখতেই হবে। লাইক তোমাদের পরীক্ষার হলে তোমাদের কাছ থেকে আমরা তিনটা কজ মেইনলি শুনতে চাই, একটা হচ্ছে পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই, একটা হচ্ছে টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এরপরে যদি কিছু বলতে চাও স্টোন। এই চারটা কজ তোমাদের কাছ থেকে আমরা স্পেসিফিক্যালি শুনতে চাই, এই চারটা কজ তোমাদের কাছ থেকে আমরা শুনতে চাই, partially treated UTI, tuberculosis, diabetes mellitus and stone. লিম্ফোসাইট পাওয়া যেতে পারে, ইওসিনোফিল পাওয়া যেতে পারে, তোমাদের জন্য খুব জরুরি না এটা। আরবিসি কতটুকু আরবিসি হলে আমরা বলবো যে দিস ইজ ইম্পর্টেন্ট। যদি হাই পাওয়ার ফিল্ডে দুটোর বেশি আরবিসি থাকে এটা ইম্পর্টেন্ট, যদি দুটো আরবিসি দুটোর বেশি থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট। এখন কখন আমরা আরবিসিটাকে গুরুত্বের সাথে নেই? আমরা জানি আরবিসি হচ্ছে গোল। প্রবলেমটা হচ্ছে যখন আরবিসি গ্লোমেরুলাসের ভিতর দিয়ে আসে, গ্লোমেরুলাসের ভিতর দিয়ে যখন আরবিসিটা পেনিট্রেট করে তখন গ্লোমেরুলার ক্যাপিলারিতে আমরা জানি আমাদের একটা গ্লোমেরুলার মেমব্রেন আছে, একটা স্লিট আছে, ওখানে একটা জাল আছে। এই জালের ভিতর দিয়ে আরবিসিটা বের হওয়ার সময় ওর শেপটা ইরেগুলার হয়ে যায়, ওর শেপটা একেবারে ইরেগুলার হয়ে যায়। এই যে ইরেগুলার শেপ আরবিসি এটাকে বলা হয় ডিসমরফিক আরবিসি। নাম্বার অফ আরবিসি চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ডিসমরফিক আরবিসি। ডিসমরফিক আরবিসি যদি হয় ইট মিনস আরবিসি ইজ কামিং ফ্রম গ্লোমেরুলাস, আরবিসি ইজ কামিং ফ্রম গ্লোমেরুলাস। why this is more important? দেখো আমরা যখন একটা পেশেন্ট আমাদের কাছে এসে বললো আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, a lot of causes like একেবারে বিনাইন, পেশেন্টটা হয়তো মিনিস্ট্রেটিং ছিল, একটা ভাইরাল ইলনেস হয়েছে, পেশেন্ট এক্সারসাইজ করছে, কখনো কখনো সেক্সুয়াল ইন্টারকোর্সের পর এমনিতেই ইউরিনের সাথে আরবিসি আসতে পারে। These are all benign causes, nothing to worry about. আবার প্যাথোলজিক্যাল কজের মধ্যে সিভিয়ার হাইপারটেনশন, কোয়াগুলোপ্যাথি, ভেনাল ভেন থ্রম্বোসিস, এই ধরনের কজগুলো যেমন আছে, একই সাথে কিডনির ভিতরে হতে পারে গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির ভিতরে যদি স্টোন, টিউমার, ট্রমা, ইনফেকশন এগুলো হয়, ইউরেটারের ভিতরে যদি স্টোন, টিউমার, ট্রমা হয়, ব্লাডারের ভিতরে যদি স্টোন, টিউমার, ট্রমা, ইনফেকশন হয়, প্রোস্টেটের মধ্যে বিনাইন এনলার্জমেন্ট, ম্যালিগন্যান্ট এনলার্জমেন্ট, প্রোস্টাটাইটিস, অথবা ইউরেথ্রার মধ্যে ইউরেথ্রাইটিস। These all are the causes of hematuria. But most important জিনিস হচ্ছে যে হিমাচুরিয়ার ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে ব্লাডটা কোথা থেকে আসতেছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যদি ইরেগুলার আরবিসি পেয়ে যাই, ইরেগুলার আরবিসি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে এটা অরিজিন ইজ গ্লোমেরুলাস। কেন এটা আমাদের ইম্পর্টেন্ট? দেখো আমরা হাউ উইল ইউ অ্যাপ্রোচ এ কেস অফ হিমাচুরিয়া। আমরা প্রথমে তাকে হিস্ট্রি নিয়ে বিনাইন কজগুলো বাদ দিয়ে দিব প্রথমে। এরপরে আমাদের কজ কি কি হতে পারে? এরপরে আমাদের কজ হতে পারে হচ্ছে কোন জায়গায় যদি লোকাল কোনো ইনজুরি থাকে। লোকাল ইনজুরি কারা কারা করে? স্টোন করে, টিউমার করে, সিস্ট করে, ইউটিআই করে। তাহলে আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? আমরা ইউরিনের একটা পরীক্ষা করব, আমরা দেখব তার হিমাচুরিয়ার সাথে তার পাইউরিয়াটা কেমন হচ্ছে, ডাব্লিউবিসিটা কেমন যাচ্ছে। যদি ডাব্লিউবিসি বেশি যাচ্ছে তাহলে প্রথমেই মাথায় আসবে যে এটা ইউটিআই হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু কালচার করতে পারি, আমরা নিউট্রোফিল, লিউকোসাইট এস্টারেজ, নাইট্রেট এগুলো দেখতে পারি। এগুলো যদি পজিটিভ হয় তাহলে এটা ইউটিআই। তাহলে এক নাম্বার হিমাচুরিয়া আমাদের কাজ কি? হিস্ট্রিটা নেওয়া। হিস্ট্রিটা নেওয়ার পরেই আমরা ধরে নিব এটা প্রবাবলি ইউটিআই। ইউটিআই প্রমাণ কি? আমার সাথে যদি পাসেল থাকে এবং পরবর্তীতে যদি কালচার পজিটিভ হয় অথবা লিউকোসাইট এস্টারেজ বা নাইট্রেট যদি পজিটিভ হয়, ইউটিআই নাই। নেক্সট আমাদের কমন কজ হতে পারে এটা একটা স্টোন অথবা টিউমার। আমরা একটা আল্ট্রাসাউন্ড করে ফেলবো। যদি আল্ট্রাসাউন্ডে স্টোন বা টিউমার না থাকে তাহলে আমাদের চিন্তা চলে আসলো যে এটা হয় আমার উপর থেকে আসতেছে, অর্থাৎ কিডনির উপর থেকে আসতেছে, অথবা কিডনি থেকে আসতেছে। কারণ আমরা কিডনির অ্যানাটমিটা আল্ট্রাসাউন্ড করে দেখে ফেলছি লোকাল কোনো কজ নাই। তখন আমরা বেসিক্যালি এক্সক্লুড করি হচ্ছে যে
কিডনি থেকে আসতেছে কিনা। এখন কি কি জিনিস থাকলে আমরা ধরে নিব এটা কিডনি থেকে আসতেছে? যদি আমার ইউরিনে প্রোটিন মোর দেন 0.5 গ্রাম হয়, যদি আরবিসি গুলো ডিসমরফিক হয়, যদি হাইপারটেনশন থাকে, অথবা এই পেশেন্ট হিস্ট্রি দেয় আমার ফ্যামিলি হিস্ট্রিতে এরকম হেমাচুরিয়া হয়, তাহলে এটা অবশ্যই গ্লোমেরুলার অরিজিন। এই চারটা কথা দিয়ে আমরা বের করার চেষ্টা করি। এটার ইম্পর্টেন্স হচ্ছে এর পরের স্টেপ হচ্ছে রেনাল বায়োপসি। এই ধরনের একটা হিমাচুরিয়া ফেলে রাখা যাবে না, অর্থাৎ হিমাচুরিয়ার সাথে যদি প্রোটিন ইউরিয়া মোর দেন 0.5 থাকে, হিমাচুরিয়াটা যদি ডিসমরফিক হয়, হিমাচুরিয়ার সাথে যদি হাইপারটেনশন, রেনাল ডিসফাংশন এইসব থাকে, অথবা পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি অফ রেনাল ডিজিজ থাকে, ইট ইজ অ্যান ইন্ডিকেশন ফর রেনাল বায়োপসি। এই হিমাচুরিয়ার অ্যাপ্রোচটা মনে রাখতে হবে। এপিথেলিয়াল সেল, তোমাদের জন্য যেটা জানা দরকার, epithelial cell does not have any important. Epithelial cell does not have any important. Epithelial cell does not have any important. কেউ কেউ বলে যে সিস্টাইটিসে হলে বেশি হয়, কেউ কেউ বলে টিউমার হলে বেশি হয়। These are not very important. এটা তোমাদের জন্য epithelial cell has got no importance. কাস্ট, কাস্টের ইম্পর্টেন্সটা কি? কাস্টের ইম্পর্টেন্সটা হচ্ছে কাস্টটা তৈরি হয় কোত্থেকে? আমার টিউবুলার সেলগুলো যখন শেডেড হয় তখন টিউবুলার সেলে যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো টিউবুলসের ভিতরে টিউবুলার শেপের মতো একটা লম্বা স্ট্রাকচার তৈরি করে। আবার বলতেছি, টিউবুলার সেলগুলো যখন শেডিং হয়, ঝরে পড়ে, তখন টিউবুলার সেলের যে প্রোটিনগুলো এগুলো ওখানে লম্বা হয়ে জমা হয়, এটাকে বলা হয় কাস্ট। এটা টিউবুলার শেপ তৈরি হয়, এটাকে বলা হয় কাস্ট। এটা নরমাল। হায়ালিন কাস্ট এটার নাম, এটা নরমাল। হায়ালিন কাস্ট নরমাল, যে এটা প্রথমবার আমার সবার শরীরে এটা হচ্ছে। কখন এটা অ্যাবনরমাল? আইদার দেখা গেল যে হায়ালিন কাস্ট ছিল কিন্তু ওর ভিতরে ডিগ্রেডেড সেল ম্যাটেরিয়াল জমা হচ্ছে। ডিগ্রেডেড মানে তুমি কাস্টটা দেখে দেখতেছো যে না এর মধ্যে শুধু প্রোটিন নাই, প্রোটিনের ভিতরে ভিতরে মনে হচ্ছে ভাঙা ভাঙা সেলের অংশ পাওয়া যাচ্ছে। It is known as granular cast. Granular cast. Granular cast means granules দেখা যাচ্ছে, অর্থাৎ ওর ভিতরে এমন কিছু সেল ছিল যেগুলো সেলগুলো ভেঙে গেছে। It means two things, one either glomerulonephritis or UTI. আরেকটা হচ্ছে ওয়েক্সি কাস্ট। ওয়েক্সি কাস্টটা কি? আমরা জানি যে আমাদের টিউবুলার কাস্টগুলো নরমাল কিডনিতে যেটা তৈরি হবে যখন কিডনি ইজ ফাংশনিং, এটা ছোট 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 অল্প অল্প ছোট ছোট দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে কাস্ট নরমাল হায়ালিন কাস্ট কিন্তু লম্বা, মনে হচ্ছে অনেক দূর লম্বা এবং ওয়েভি, মনে হচ্ছে বেশ লম্বা হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই টিউবুলস গুলো দিয়ে ইউরিন ফ্লো হয় না। ইট ইন্ডিকেটস সিকেডি, ওই ইউরিনটা ফ্লো হচ্ছে না। মনে রাখার দরকার নাই, ভুলে যাও। সেলুলার কাস্ট দেখা যাচ্ছে যে না এইবার কাস্টের ভিতরে ভাঙা সেল না আস্ত সেল দেখা যাচ্ছে। যদি আস্ত সেল দেখা যায়, ভেরি ভেরি সিগনিফিকেন্ট। যদি আস্ত আরবিসি দেখা যায়, আনলেস প্রুফ আদারওয়াইজ ইট ইজ জিএন। যদি আস্ত ডাব্লিউবিসি দেখা যায়, আনলেস প্রুফ আদারওয়াইজ ইট ইজ ইউটিআই। পাইলোনেফ্রাইটিস স্পেসিফিক্যালি টিউবুলসের ভিতরে যে হায়ালিন কাস্ট তৈরি হয়, সেই হায়ালিন কাস্টের ভিতরে যদি আস্ত সেল দেখা যায় এবং সেই সেলটা যদি আরবিসি হয়, it is RBC cast and it is a case of glomerulonephritis unless proof otherwise. আরেকটা হচ্ছে যদি ভিতরে WBC দেখা যায়, it is unless proof otherwise pyelonephritis. ক্রিস্টালস, ক্রিস্টালস হচ্ছে আমাদের কিছু মিনারেলস, কিছু ক্যালসিয়াম, অক্সালেট, ফসফেট মিনারেলস, যেগুলো কোনো কারণে আমাদের ইউরিনে বেশি বেশি এসে একসাথে হয়ে একটা কম্পাউন্ড তৈরি করছে। দুটো কারণে এটা হতে পারে। একটা হতে পারে যে আমার শরীরে ওই জিনিসটা বেড়ে গেছে, লাইক আমার শরীরে ক্যালসিয়াম বেড়ে গেছে, ক্যালসিয়াম অক্সালেট বেড়ে গেছে, ফসফেট বেড়ে গেছে, ইউরিনের সাথে বেশি আসতেছে, একসাথে প্রিসিপিটেট করতেছে, এটা একটা কম্পাউন্ড তৈরি করতেছে। অথবা আমার ইউরিনটা ফল্টি, ইউরিনে এই জিনিসটা ক্লিয়ার করার কথা ছিল, পারতেছে না, সেই কারণেও ক্রিস্টাল তৈরি হতে পারে। ক্রিস্টাল গুলোর শেপ গুলো মনে রাখতে পারলে ভালো, এটা তোমাদের জন্য খুব জরুরি না। ডাইরেক্ট অর্গানিজম দেখা যায় দুই ধরনের, একটা ফাঙ্গাল হাইফি আর একটা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। একটা কথা মনে রাখবা, যদি ইউরিনে কখনো কোনো অর্গানিজম দেখা যায়, স্যার ইউরিনে অর্গানিজম দেখা যাচ্ছে, ইট ইজ নেভার ব্যাকটেরিয়াল ইউটিআই, ইট ইজ নেভার ব্যাকটেরিয়াল ইউটিআই। আচ্ছা, এরপরে আমরা ইউরিনে দুটো ইম্পর্টেন্ট টেস্টের কথা আলাপ করব।
একটা হচ্ছে ইউরিন কালচার এন্ড সেন্সিটিভিটি, আরেকটা হচ্ছে এস্টিমেশন অফ প্রোটিন। ইউরিন কালচার সেন্সিটিভিটি ইজ সিম্পল, এটা নিয়ে তোমাদের ঝামেলার কিছু নাই। এস্টিমেশন অফ প্রোটিন এই কথাটা তোমাদের জন্য একটু বোঝানো দরকার। আমাদের নরমাল একটা হেলদি ইন্ডিভিজুয়ালের কতটুকু ইউরিন আসতে পারে, আমরা যদি 24 ঘন্টা হিসাব করি, আমরা যদি সব প্রোটিন হিসাব করি, সব প্রোটিন বলতে আমরা একটু আগে বললাম যে টার্ম হর্সফেল প্রোটিন আমাদের নরমালি আসে, সেগুলো যদি আমরা সহ হিসাব করি 150 মিলিগ্রাম প্রোটিন আমাদের নরমালি আসতে পারে। আমরা যদি অ্যালবুমিন হিসাব করি, স্পেসিফিক্যালি অ্যালবুমিন, তাহলে আপ টু 30 মিলিগ্রাম পর্যন্ত নরমাল। এখন প্রোটিন ইউরিয়া কেন হয়, এখানেও কিছু বিনাইন কজ আছে, কিছু আমাদের প্যাথোলজিক্যাল কজ আছে। দিস আ লং লিস্ট। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কতগুলো বিনাইন কজের মধ্যে যে কোনো এক্সারসাইজ, যে কোনো ফিভার, হার্ট ফেইলিউর, এগুলোতে বিনাইন হতে পারে। প্যাথোলজিক্যালের ভিতরে এটা মেইনলি আসতে পারে গ্লোমেরুলার, টিউবুলার, ওভারফ্লো, সিক্রেটরি, চারটা ইম্পর্টেন্ট কজ। গ্লোমেরুলার মধ্যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে হচ্ছে একটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রাইমারি, যেগুলো তোমাদেরকে আমরা ইতিমধ্যে পড়াইছি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ইত্যাদি, অথবা অন্য কোনো ডিজিজের পার্ট হিসেবে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, লাইক এসএলই, ডায়াবেটিস মেলাইটাস থেকে গ্লোমেরুলোপ্যাথি হয়েছে, এগুলো প্রাইমারি এন্ড সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজ। আরেকটা হতে পারে টিউবুলার, লাইক অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, টিউবুলার ডিজিজ যেগুলো। আরেকটা হচ্ছে আমাদের শরীরে প্রোটিনের পরিমাণ অনেক বেড়ে গেছে, যে মাল্টিপল মাইলোমা, অনেক প্রোটিন, এই আমার কিডনি ফাইন, কিডনিতে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক প্রোটিন বেড়ে যাওয়াতে দ্যাট প্রোটিন ইজ টিউবুলার রিঅ্যাবজর্পশন ম্যাক্সিমাম। আমরা পড়ছি ছোটবেলায় যে আমার কিডনির একটা ক্ষমতা আছে, একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত সে রিঅ্যাবজর্ব করতে পারে, এই টিউবুলার রিঅ্যাবজর্পশন ম্যাক্সিমাম ক্রস করে গেছে, সো এক্সেস প্রোটিন ইজ কামিং আউট ইন দ্য ইউরিন লাইক মাল্টিপল মাইলোমা। অথবা আমার কিডনিতে এমন কোনো একটা জিনিস আছে যে খোঁচাখুচি করতেছে, ইরিটেট করতেছে আমার কিডনির ট্র্যাকটাকে, লাইক স্টোন, টিউমার, ওর কারণে ওখান থেকে প্রোটিন শেডিং হচ্ছে। প্রোটিনের কতগুলো টার্ম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিনুরিয়া, নামটা খেয়াল করো, মাইক্রো অ্যালবুমিনুরিয়া। দিস নেম ইজ ভেরি কনফিউজিং, আমার কাছে এই নামটাকে অত্যন্ত বিরক্তিকর মনে হয় যে এই নামটার জন্য আমাদের স্টুডেন্টরা এটা ভুল করে। মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ইজ নট এ ডিফারেন্ট অ্যালবুমিন। মাইক্রো শব্দটা ব্যবহার করা হয়েছে অল্প বোঝানোর জন্য, অল্প অল্প। কিরকম, মনে করো আমি একটা পেশেন্টের ইউরিনটা জাল দিলাম, ইউরিনটা ডিপিস্টিক টেস্ট করলাম বা বেডসাইড ইউরিনের প্রোটিন হিট কোয়াগুলেশন টেস্ট করলাম। এখন এইটা পজিটিভ হইতে হলে অ্যাটলিস্ট 300 মিলিগ্রামের বেশি হইতে হবে, পার ডেসিলিটার 300 মিলিগ্রামের বেশি হলে আমার এটা পজিটিভ হবে, নইলে পজিটিভ হবে না এটা। এখন কিছু কিছু রোগ আছে যেখানে প্রথম দিকে খুব অল্প 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 করে ইউরিন আসে, প্রোটিন আসে, যেমন ধরো ডায়াবেটিস, এবং এই অল্প প্রোটিনটা ইউরিনের জাল দিলে বা ডিপিস্টিক করলে পজিটিভ হয় না। এই গ্রুপটা আগে মিস হয়ে যাচ্ছিল, পরে লোকজন চিন্তা করলো যে না, যদিও এদের ইউরিনটা আমরা আরই করলে হিট কোয়াগুলেশন করলে নেগেটিভ আসে, কিন্তু এদের ইউরিনে অল্প পরিমাণে প্রোটিন আছে এবং এটা আমাদের জানা দরকার, কারণ এই অল্প পরিমাণে প্রোটিনটা ইন্ডিকেট করে তার ডায়াবেটিসের কারণে তার কিডনি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তখনই এই টার্মটা আসলো মাইক্রো অ্যালবুমিন। মাইক্রো অ্যালবুমিন মিনস হচ্ছে আমার 30 পর্যন্ত পার ডে নরমাল, 300 মিলিগ্রাম পার ডে উপরে গেলে আমি ডিপিস্টিকে পজিটিভ পাবো। এই 30 to 300 এই যে লেভেলটা, এই লেভেলটার মধ্যে থাকলে আমার ইউরিন আরই, ডিপিস্টিক অথবা হিট কোয়াগুলেশন নেগেটিভ আসবে, কিন্তু আমি আলাদা করে যদি স্পেসিফিক একটা পরীক্ষা করি তাহলে এই অ্যালবুমিনটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই জিনিসটার নাম দেওয়া হয়েছে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। তার মানে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া কি, ইট ইজ মোর দেন 30, কারণ 30 পর্যন্ত নরমাল, ইট ইজ লেস দেন 300, কারণ 300 এর উপরে গেলে এটা আমার ডিপিস্টিকে পাওয়া যাবে অথবা হিট কোয়াগুলেশনে পাওয়া যাবে। ইট উইল নট এনিমোর মাইক্রো, ইট উইল বি ম্যাক্রো, বিকজ ইট ইজ নট এনিমোর অল্প, এটা লার্জ অ্যামাউন্ট অফ প্রোটিন হয়ে যাবে আমাদের হিসাবে। সো মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ইজ not about a different albumin, it is about the amount of albumin. When the amount of albumin is less than the detectable rate of heat coagulation, it is identified by a different method, and that different method is called
অ্যালবুমিন টেস্ট ফর মাইক্রোঅ্যালবুমিন ইটস এ ডিফারেন্ট টেস্ট। এটা আমাদের নরমাল টেস্টের চেয়ে আলাদা। আমরা 24 আওয়ার্স ইউটিপি করলে এটা পাবো না। সো ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিনুরিয়ার সংজ্ঞাটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে এই যে ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন, তাহলে আমরা কি বললাম যে এটা সংজ্ঞাটা কি, যে 30 থেকে 300 পার ডে। তার মানে হচ্ছে এটা ডায়াগনোসিস করতে হলে অবশ্যই তোমার 24 ঘন্টার প্রস্রাবটা ধরে রাখতে হবে। 24 ঘন্টার প্রস্রাবটা ধরে রাখলে তুমি বলতে পারবে এটা 30 থেকে 300 এর মধ্যে আছে, নয়তো বলতে পারবে না। প্রবলেমটা হচ্ছে যে এইটাকে বাইপাস করার প্রয়োজন হলো। আমাদের মনে হলো যে আমার রোগী আমার চেম্বারে আসছে, আমার এখনই বলা দরকার যে এই পেশেন্টের মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আছে কিনা। এই জন্য এই 24 আওয়ার্স অ্যাসেসমেন্ট গুলোকে নাম দেওয়া হলো টাইম কালেকশন অ্যাসেসমেন্ট, আর তার অপোজিটে নিয়ে আসা হলো স্পট অ্যাসেসমেন্ট। মাইক্রোঅ্যালবুমিনুরিয়াকে যখন আমরা 24 ঘন্টা ধরে হিসাব করি তখন 24 আওয়ার্স ইউরিনারি মাইক্রোঅ্যালবুমিন করতে দেই, আর যদি আমরা স্পটে করি তখন আমরা করি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও তোমাদের মনে রাখা জরুরি কথা হচ্ছে এই দুইটা টেস্ট আমরা কখন করব, যখন ইউরিন অ্যালবুমিন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ইউরিন অ্যালবুমিন নেগেটিভ। ডিপিস্টিক। নেগেটিভ হলে ডিপিস্টিক বা হিট কোয়াগুলেশন নেগেটিভ, তখন আইদার 24 আওয়ার্স মাইক্রোঅ্যালবুমিন করতে পারো, অথবা তুমি তার একটা স্পট ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করতে পারো। স্যার ডিপিস্টিক আমাদের অন্য কোনো প্রোটিন ধরা পড়ে না, শুধু অ্যালবুমিনই, মানে আমরা তো 150 দেখলাম। আমরা ডিপিস্টিকে যেই মেথডটা ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রে এটাতে অ্যালবুটিক্স ব্যবহার করা হয়। অ্যালবুটিক্স শুধুমাত্র অ্যালবুমিনকে আইডেন্টিফাই করে। এটা সুবিধা, এখনকার অ্যালবুটিক্স গুলো একটু বেশি ক্ষমতাশালী। এখনকার অ্যালবুটিক্স গুলো 100 to 300 টাকে আইডেন্টিফাই করতে পারে, তোমাদের ঝামেলায় যাওয়ার দরকার নেই। এবার হচ্ছে ম্যাক্রোঅ্যালবুমিন মোর দ্যান 300, আমার ইউরিনে করেই আমি দেখলাম পজিটিভ। ইউরিন মোর দেন 100 মানে হচ্ছে আমার এখন করতে হবে টাইম কালেকশন, যদি করি 24 আওয়ার্স ইউরিন প্রোটিন, আর যদি আমি স্পট কালেকশন করি তাহলে ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। আগে বলছিলাম অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এবার হচ্ছে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। আবার বলছি কথাটা, যদি ইউরিনারি প্রোটিন পজিটিভ পাই তাহলে আমার হয় 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন, অথবা তার ভাই হচ্ছে ইউরিনারি পিসিআর, ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, কথা বোঝা গেছে? এবং ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিওটা আমরা সাধারণত, তোমরা মনে রাখবা, মিলিগ্রাম ভার্সেস মিলিমোলে যদি করো, মিলিগ্রাম ভার্সেস মিলিমোলে করলে 10 দিয়ে গুণ করলে ইউটিপি পাওয়া যায়। 10 দিয়ে গুণ করলে ইউটিপি পাওয়া যায়। তোমাদের এইটুক অ্যাসেসমেন্ট, মানে তোমাদের জন্য শুধু হোয়াট ইজ মাইক্রোঅ্যালবুমিন, মাইক্রোঅ্যালবুমিন কি দিয়ে দেখি, ম্যাক্রোঅ্যালবুমিন কি দিয়ে দেখি, এইটুক জন্য। লাস্ট পয়েন্টে চলে আসছি আমরা ইউরিনের। ডিপিস্টিক করে আমরা পজিটিভ পেলাম, পজিটিভ পেলে আমরা কখন এটা রেনাল বায়োপসি ডিসিশন নেই। যদি 100 মিলিগ্রাম ভার্সাস মিলিমোল, তার মানে ইউটিপি যদি আমাদের 10-এর বেশি হয়, তাহলে আমরা 1-এর বেশি হয়, আমরা তাহলে ডেফিনেটলি ডিসিশন নিব যে এটা রেনাল বায়োপসি। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমার কথাটা বোঝা গেছে কিনা? আমাদের যদি ইউপিসিআর মোর দেন 100 হয়, দ্যাট ইজ এটাকে 10 দিয়ে গুণ করলে 1000 মিলিগ্রাম বা 1 গ্রামের বেশি হয় ইউটিপি, তাহলে আমরা ডেফিনেটলি উইল গো ফর রেনাল বায়োপসি। এটা নিয়ে কোনো আলাপ নাই। যদি 1 গ্রামের নিচে হয় তখন আমরা কোনো ক্ষেত্রে বায়োপসি করি, যেমন ওই যে হিমাচুরিয়ার কজগুলো, ওখানে আমরা পয়েন্ট কত বলছিলাম, 0.5 এর বেশি। দেখো এখানে বলছি 1 এর বেশি, 0.5 এর বেশি হলে আমরা বায়োপসি করব। যদি সাথে হিমাচুরিয়া থাকে, যদি সাথে হাইপারটেনশন থাকে, যদি সাথে রেনাল ডিসফাংশন থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তখন আমরা 1 এর নিচে হলে 0.5 এর উপরে হলেও বায়োপসি করব। এটা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কোনো অসুবিধা নাই। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, এর পরের দিন আমরা শুরু করব। আচ্ছা, তোমাদের নেফ্রোটিক সিনড্রোম এগুলো ডেফিনেশন তো জিএন এর সাথে পড়ানো হয়েছে, তাই না? জি স্যার, ওগুলো পড়ানো শেষ। ওগুলো পড়ানো হয়েছে। তাহলে আমরা কি ইউটিপি, ইউপিসিআর, মাইক্রোঅ্যালবুমিন, ইউএসিআর এই কথাগুলো বুঝতে পারলাম কিনা এই ক্লাস থেকে? জি স্যার, বুঝতে পারলাম স্যার। ওকে,
তাহলে নেক্সট দিন আমরা শুধু রেনাল ফাংশন অ্যাসেসমেন্ট, আলট্রাসোনো আর রেডিও নিউক্লিওটাইড এই 3-4টা জিনিস নিয়ে আলাপ করব, ঠিক আছে? জি স্যার। স্যার ওই লেকচার দুইটা একটু ইমেল করতেন, পটাশিয়াম ডিভাইডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এইটা শেষ করে আমি ইমেল করে দিচ্ছি। আচ্ছা পটাশিয়াম আর এইটা, তাই তো? এটা স্যার একসাথে দিতেন। ওকে ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা।